হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমরা যে মতো কথা দিয়েছিলাম তোমাদের যে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক তোমাদের সামনে আছে, তো মাধ্যমিক স্টুডেন্টদের জন্য আমি ম্যাক্সিমাম যতটা সম্ভব আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো দেখো, সেই অনুযায়ী কিন্তু আমি আমার চ্যানেলে শুধুমাত্র ফিজিক্স নয় বা ফিজিক্যাল সায়েন্স নয়, তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সকেও ইনক্লুড করিয়েছি যাতে তোমরা অনেক বেশি বেনিফিট হও। ওকে, তো আশা করব তোমরা প্রত্যেকেই প্রিভিয়াস লেকচারগুলো দেখে নিয়েছো। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্রিভিয়াস লেকচারগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? তোমাদের জন্য আমি তো বলছি, এবিটিএ এমন একটা বই, আগের লেকচারেও বলেছি যে এবিটিএ ছাড়া বা এবিটিএর 8-10টা সেট তুমি না করে পরীক্ষা হলে যাওয়াটা খুব বোকামি হবে, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকে এখনো পর্যন্ত সিলেবাস হয়তো কভার হয়নি বা অনেকের তো হয়েই গেছে, ঠিক আছে? তাদের কথাও ভেবে আমরা কি করব, শুধু এবিটিএ সলিউশন নয়, আমরা কিন্তু ওয়ান শট আনতে চলেছি যেটা তোমাদের মোস্ট বেনিফিট হবে। কেন, আমরা প্রত্যেকেই চাই যাতে তোমরা খুব দারুণ রেজাল্ট করে আসো, এত সুন্দরভাবে রেজাল্ট করবে বা এত সুন্দর পরীক্ষা হোক, আমরা প্রত্যেকেই চাই, ঠিক আছে? যে তোমরা একদম তোমাদের 100% দাও, দিয়ে একদম পরীক্ষাটাকে বেটার করে এসো, ঠিক আছে? তো সেই জন্য আমরা ওয়ান শট ভিডিও আনতে চলেছি যাতে তোমরা অনেকটা বেশি হেল্প তোমাদের হয়, ঠিক আছে? তো ওয়ান শটগুলো তোমরা বাবু মন দিয়ে করবে, কারণ ওয়ান শট ভিডিওতে তোমার পুরো সিলেবাসগুলো রিভিশন হয়ে যাবে। ওকে, আর এবিটি তো সঙ্গে সঙ্গে চলছে। তো আগের ক্লাসে আমরা এবিটি সেট 1 করিয়েছিলাম, আজকে আমরা সেট 5-এ চলে যাচ্ছি, কারণ সেট 2টাতে দেখলাম 2-3তে অনেক কোশ্চেন কমন আছে। তো সেই কোশ্চেন বারবার রিপিটেশনের থেকে একটু আনকমন কোশ্চেন করা যাক নাকি? তো যাই হোক, আমরা 5-7টা বা 8টা মতন এবিটিএ সেট করাবো, সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ান শট থাকবে। বারে বলছি, ওয়ান শটটা তোমাদের জন্য মোস্ট বেনিফিট হবে। ওকে, যাই হোক, তোমরা আশা করছি অনেকে খুব সুন্দর করে পড়াশোনা করছো, আর এখনও পর্যন্ত যারা পড়াশোনাতে ফ্লোতে আসোনি তোমাদেরকে বাবু বলবো, পড়াশোনার ফ্লো এখনও পর্যন্ত যদি না আসে তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে, খুব বিপদে পড়বে। অর্থাৎ পড়াশোনার লাইনে ফিরে এসো, আর বেশি দিন তো সময় নেই, বুঝতেই পারছো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তোমাকে পড়ার মধ্যে ফিরতে হবে, নাহলে খুব চাপ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আজকে আমরা সেট 5টা পেজ নম্বর 175টা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ইতিমধ্যে বুঝতে পেরেছো এবিটিএ সলিউশন চলছে তোমাদের মাধ্যমিক 2026। ওকে, তো চলো ফার্স্ট দেখো, একদম পেজ নম্বর, এটা কত না, পেজ নম্বরটা এখানে পেজ নম্বরটা লিখে দিচ্ছি 175, সেট নম্বর 5। ওকে, পেজ নম্বরটা 175 আর সেট নম্বরটা 5। ওকে, তো চলো, প্রথমে তোমরা জানো এমসিকিউ তোমাদের কটা থাকে, 15টা নাকি? তো চলো, ফার্স্ট কোশ্চেন কি দেখাচ্ছে, ওজোন স্তরের কি দেখাচ্ছে। প্রথমে দেখো যে ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদানটি হলো, কোন উপাদান ওজোন স্তরকে ধ্বংস করতে পারে, তাই তো? সব থেকে বেশি সে করতে পারে, ধ্বংস করে দিতে পারে। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড না, সিএফসি। তোমরা প্রত্যেকেই জানো এবং অনেক ছোটবেলা থেকে আমরা জানি, ঠিক আছে, যে ওজোন স্তর ধ্বংসের কারণ, কারণ সিএফসির ফলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, এবং ক্লোরিন গ্যাস কী করবে, ওজোন স্তরকে হোল সৃষ্টি করবে, ওজোন স্তরগুলোকে কী করবে, গর্তের তৈরি করে দেবে, যার ফলে ওজোন স্তরের যে লেয়ার এই মোটা ছিল পরপর সরু হয়ে আসছে। ওকে, তো ওজোন স্তর ধ্বংসের ফলে কি হচ্ছে না, সমস্ত আল্ট্রাভায়োলেট রশ্মি, ঠিক আছে, ইনফ্রারেড রে, সেগুলো কিন্তু আমাদের পরিবেশে চলে আসছে। পরিবেশে চলে আসার ফলে আমাদের কী হবে, বিভিন্ন রকম স্কিনের ডিজিজ চলে আসছে, বিভিন্ন স্কিনের ক্যান্সার চলে আসছে। ওকে, তাহলে ওজোন স্তর কী করছে বাবা, আমাদের একটা ছাতার মতন আস্তরণ করে রেখেছে। প্রথমে চলো, ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান হলো সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, চলো, এরপরে প্রদত্ত কোন লেখচিত্রের প্রকৃতি সরল রৈখিক নয় কোনটা, তাই তো? চলো, তাহলে আমাকে প্রত্যেকটা গ্রাফ আঁকতে হবে, একটু গ্রাফগুলো দেখো। প্রদত্ত কোন লেখচিত্র প্রকৃতি সরল রৈখিক নয়? আচ্ছা, ভি ভার্সাস টি মানে কি, চার্লসের সূত্র নাকি, উষ্ণতা যত বাড়ছে আদর্শ গ্যাসের আয়তন তত বাড়বে। আদর্শ গ্যাসের আয়তন কী হবে বাবু, তত বাড়বে। তার এটা অবশ্যই সরল রৈখিক। হ্যাঁ, পিভি ভার্সাস ভি,
আগের ক্লাসে হয়েছে যে বয়েলের সূত্রের লেখচিত্র, তাই না? এটা তো বয়েলের সূত্র, কেন প্রেসার ভার্সাস ভলিউম বলেছে, মানে কি এ প্রেসার ভার্সাস সরি এটা পিভি হলো, মানে চাপের সাথে আয়তনের যদি রিলেশন বলা হয় তার মানে কি বয়েলের সূত্রই কাজ করবে। তাহলে এটাও কি দেখবো, সরি এক্স অ্যাক্সিসে সরল লেখা হবে, এইরকম হবে তো নাকি? আগের দিন ক্লাসে আমরা এটা পড়িয়েছি, ঠিক আছে, আগের ক্লাসে আমরা পড়িয়েছি। যাই হোক, তাহলে এটা তোমরা প্রত্যেকেও জানো। নেক্সট, তাহলে পি ভার্সাস ভি এটাও বয়েলের সূত্র নাকি? পি সাপেক্ষে ভি লেখচিত্র কেমন হবে বাবু? তাই না? সমপরাবৃত্ত তোমরা প্রত্যেকেই জানো নাকি? তাহলে দেখো এটাই পেয়ে গেলে প্রদত্ত কোন লেখচিত্রের প্রকৃতি সরল রৈখিক নয়, কোনটা? পি ভার্সাস ভি হচ্ছে কি পি ভার্সাস ভি, এটাকে পি অ্যাক্সিস ধরে নাও, এটাকে ভি অ্যাক্সিস ধরে নাও, তাহলে কি হবে? সমপরাবৃত্ত। নেক্সট হচ্ছে পি ভার্সাস টি, মানে চাপের সূত্র, তাই না? গেল-উসাকে চাপের সূত্র কি বলে? যদি আদর্শ গ্যাসের ভর এবং আয়তন যদি স্থির থাকে তাহলে কি বলতে পারি? উষ্ণতা যত বাড়বে তত কি হবে? উষ্ণতা যত বাড়বে চাপ তত বাড়বে না, এটাও সরল রৈখিক। ক্লিয়ার? তাহলে দেখো তিনটা নেচারই সরল রৈখিক হচ্ছে। ক্লিয়ার? শুধুমাত্র হচ্ছে নাকি পি ভার্সাস ভি, তাহলে একদম সহজে উত্তর তোমার হবে কি সরল রৈখিক নয়, কোনটা? সি, মানে পি ভার্সাস ভির গ্রাফ। নেক্সট চলো কি বলছে, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 8, ঠিক আছে, এসটিপিতে 4 গ্রাম ভর বিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে? একদম সহজ। দেখো এই সমস্ত নিউমেরিক্যালগুলো বাবু ভালো করে বুঝবে, না বুঝলে কিন্তু তুমি করতে পারবে না। ওকে, চলো কি বলছে, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 8 এসটিপিতে, তাহলে আমরা কি জানি বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের সম্পর্ক কি? না, আণবিক ভর সমান ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব নাকি? 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তার মানে কত হবে? 2 ইন্টু কত বাষ্প ঘনত্ব, তার মানে কত? 8 × 16, তাহলে আণবিক ভর কত হবে? 16 গ্রাম। ওকে, নেক্সট, এবার 4 গ্রাম ভরের ওই গ্যাসের আয়তন কত হবে? না, আমরা কি জানি একটা গ্যাসের আণবিক ভরের এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। তাহলে 16 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? এসটিপিতে আয়তন কত বাবু? 22.4 লিটার, হ্যাঁ কি না? তাহলে কত গো? 4 গ্রাম নাকি? তাহলে 4 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে তোমরা জানো খুব ভালো করে, 22.4 গুণিতক 4 বাই কত? 16, 4 কাটা নাকি? তাহলে এটা কত? 5 নাকি? 5.6, হ্যাঁ 2 বেড়েছে 6, 5.6 লিটার নাকি? 5.6, ওই যে একদম ডি অপশন, দেখো 5.6 লিটার আছে, তাই না? 5.6 লিটার। ক্লিয়ার? চলো নেক্সট, নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ? তাই তো, দেখো তাপ পরিবাহিতা মানে কি? যার মধ্যে দিয়ে সব থেকে বেশি তাপ প্রবাহিত হবে, হ্যাঁ কি না? তোমরা জানো যে এই যে সিরিজটা মাথায় রাখবে, সম্পৃক্ত হীরা, তাই তো, হিরে যেটা রয়েছে সেই হীরের মধ্য দিয়ে তাপ প্রবাহিতা সব থেকে বেশি হবে। তারপরে যদি চলে আসো, তারপরে কিন্তু রূপো হবে নাকি? তারপরে হচ্ছে রূপো, তারপরে তামা রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, পরে সব আছে, কিন্তু সব থেকে বেশি হবে হীরা। ক্লিয়ার? হিরে, ডায়মন্ড যেটা বলো নাকি, সম্পৃক্ত হিরে, সেটা হচ্ছে সব থেকে তার মধ্যে দিয়ে তাপ বেশি পরিমাণে প্রবাহিত হবে। ওকে, সিম্পল জিনিস, একটু ধৈর্য ধরে ভালো করে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? নিউমেরিক্যালগুলোকে ছাড়া যাবে না। ওকে, ফিজিক্সে যত সমস্ত নিউমেরিক্যাল রয়েছে। তাহলে চলো, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, নিচের কোন বস্তু দূরত্বের জন্য একে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যাবে? বিবর্ধক কাঁচ হিসেবে, আচ্ছা বিবর্ধক কাঁচ আমরা কোথায় ব্যবহার করি বলো দেখি বাবু? বিবর্ধক কাঁচ মানে ম্যাগনিফাইং গ্লাস বলি না, মানে যে কোনো তুমি ওষুধ দোকানে যাও বা যে কোনো দোকানে যাও, সেইখানে বা অনেক ছোট ছোট লেখাগুলোকে আমরা দেখার জন্য তারা একটা ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে নাকি? সেই ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে আমরা কিন্তু জুম আউট করে দেখতে পারি, মানে ইমেজটা তৈরি হচ্ছে, ইমেজটা কীভাবে বড় হবে, তাই তো? বেশ ভালো কথা।
তো ইমেজটা যখন বড় হবে তাহলে কোন কন্ডিশনে ইমেজ বড় হবে? উত্তর লেন্সের কোন কন্ডিশনে ইমেজ বড় হবে? আচ্ছা, সেই যে মানে তোমার প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি, ইমেজটা যেটা দেখতে পাচ্ছি, সেটা সৎ হতে হবে না হতে হবে, অসৎ হতে হবে? অবশ্যই অসৎ হতে হবে। কেন? সেই ভেতরে মানে একটা লেখা তো আছে, তার ইমেজ আমরা কোথায় দেখছি? ওই ডাইরেকশানে দেখছি, হ্যাঁ কি না? তার মানে একই পাশে আছে বস্তু এবং ইমেজ, একই পাশে আছে। স্বাভাবিক কথা, ম্যাগনিফাইং গ্লাসের ওই দিকে তো আমরা ইমেজ দেখতে পাই, তাহলে বস্তু ওই দিকে, ইমেজ ওই দিকে। তার মানে অসৎ হবে, সৎ কখনো হবে না। সৎ হলে লেন্সের উল্টো দিকে হবে, মানে একদিকে যদি বস্তু থাকে আর একটা কী হবে? প্রতিবিম্ব থাকতে হবে। কিন্তু এখানে মানে কেসটা হচ্ছে উল্টো, মানে একটাই দিকে কি আছে? বস্তু আছে, প্রতিবিম্ব আছে। ওকে, তাহলে চলো আমরা যদি একটা উত্তল দর্পণ ধরি, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে? এইটা যদি ফোকাস হয় সাপোজ, নাকি এটা যদি ফোকাস হয়, তাহলে এইখানে একটা বস্তু আছে, ফোকাসে বস্তু না, ফোকাস থেকে দেখো এইখানে একটা বস্তুকে রেখে দিয়েছি, তাহলে এবারটা এখানে গেল, নাকি না? দিয়ে কি হবে? একটা কুইস্ট হবে, এই বরাবর যাচ্ছে তো, নাকি? বেশ, এবার এখান থেকে যদি সাপোজ এটা একটু বেঁকে গেছে, এটা এই বরাবর গেল, এবার এটা হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র বরাবর যদি যায় তাহলে কি দেখবো? দেখো রশ্মিটা এইরকম বেরিয়ে যাচ্ছে তো, নাকি? তার মানে এদিকে দুটো মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ দেখো এদিকে পরপর ডিস্টেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। তাকে মিলাতে হলে কি করতে হবে? আমাকে উল্টো দিকে একটা আমি দেখো ড্র করছি, তোমরা জানো উত্তর লেন্সের সাহায্যে যখন অসৎ বিম্ব আমরা তৈরি করি তখন কি হয়? এরকম হয় না কেন? এদিকে তারা তো মিলিত হওয়ার সম্ভাবনা নেই, নাকি? মিলিত হবে কোথায়? এদিকে, ভার্চুয়ালি হবে, তাই না? কারণ এটা তো রিয়েল অবজেক্ট, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা অসৎ প্রতিবিম্ব। তাহলে বস্তু থেকে অসৎ প্রতিবিম্ব বড় হচ্ছে তো, নাকি? বড় হচ্ছে মানে তোমাকে জুম আউট করবে। তাহলে এখানে কোশ্চেনটা দেখো, একটি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য মানে এটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। ওকে, নিচের কোন বস্তু দূরত্ব বা কোনো বস্তুর দূরত্বের জন্য একে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হবে? তাহলে ডিস্টেন্সগুলো দেখে নাও, 15, 7, তোমার হচ্ছে কত? 20 আর হচ্ছে 10। তাহলে দেখো প্রত্যেকটা কন্ডিশনে আমরা দেখলাম যে ফোকাস থেকে লেন্সের মধ্যে বস্তুটাকে রাখতে হচ্ছে, নাকি? ফোকাস থেকে লেন্সের মধ্যে বস্তুটাকে রাখতে হবে, তার মানে 10 সেন্টিমিটার থেকে ছোট হতে হবে, দিলেই তো আমি ইমেজ বড় করে দেখতে পাবো। দ্যাট মিনস আমরা হতে হবে 10-এর থেকে কম, বলতে কোনটা আছে? 7 আছে, দেখো 7 সেন্টিমিটার আছে 10-এর থেকে কম। ওকে, ডান। আচ্ছা, একটু ভালো করে এগুলো বোঝার চেষ্টা করবে কনসেপ্টটা, শুধুমাত্র অ্যান্সার করে দিয়ে পালিয়ে যাবে হবে না। না বুঝতে পারলে এই কোশ্চেনটাও যদি তোমার ফাইনালে আসে সেটাও ভুল করে আসবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আগে ফার্স্ট। তাহলে অস্বচ্ছ বস্তুর বর্ণ সৃষ্টি করে, তাহলে কি? প্রতিফলনের ফলে, প্রতিসরণের ফলে, বিচ্ছুরণের ফলে, বিক্ষেপণ ফলে কি হবে? কোনো একটা বস্তু আছে, নাকি? এটা একটা বস্তু আছে, এই বস্তুতে আলো পড়লো, নাকি না? এই বস্তুতে আলো পড়লো। আচ্ছা, এই বস্তুটা লাল নাকি হলুদ কে দেখাবে? এখান থেকে যদি রিফ্লেক্ট ব্যাক করে, মানে প্রতিফলিত হয়ে আমার চোখে আসে, তাই তো? এটা যদি আমার একটা চোখ হয়, ঠিক আছে, এখানে যদি আমার একটা চোখে আসে তবেই তো বস্তুটাকে দেখতে পাবো, হ্যাঁ কি না? একটা আলো গেল, সেই আলোটা যদি রিটার্ন ব্যাক করে আমার চোখে আসে তাহলে তো আমার দর্শনের অনুভূতি জাগবে। মানে কোনো বস্তুতে আলো পড়ে সেটা রিফ্লেক্ট ব্যাক করে আমার যদি চোখে আসে, তার মানে কোনটা হবে? একদম ফার্স্ট অপশান, প্রতিফলন। আলোটা প্রতিফলিত হয়ে ওই বস্তুটাকে আমাকে দেখাচ্ছে, তাই তো? তার মানে যদি এখানে রেড মানে কোনো লাল বস্তু হয় তাহলে সমস্ত আলো শোষণ করে নেবে, শুধুমাত্র লাল আলোটাকে রিফ্লেক্ট করবে। যদি এটা গ্রিন হয় তাহলে সমস্ত লাইটকে শোষে নিবে, হ্যাঁ, সে শুধুমাত্র গ্রিন জিনিসটাকে আমাকে করবে, রিফ্লেক্ট করবে, ঠিক আছে? তাহলে গ্রিন কালারের আমরা শুধুমাত্র রশ্মিটা আসবে, অর্থাৎ গ্রিন লাইট আমরা দেখতে পাবো শুধু। ওকে, আর বাকি কোনোগুলোই হবে না। আচ্ছা, নেক্সট, নিম্নোক্ত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব? নিম্নোক্ত কোন আধানের মানটি? তড়িতে তোমরা ফার্স্ট পড়ে এসছো কি?
তড়িতে তোমরা ফার্স্ট পড়েছ আধানের কোয়ান্টায়ন বা হ্যাঁ আধানের কোয়ান্টায়নই বলা হয় বাংলাতে। ওকে, কি পড়েছ না ক্যাপিটাল কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, নাকি? ক্যাপিটাল কিউ মানে যে কোনো বস্তুর আধান, ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, আর এনটা হচ্ছে কি ইলেকট্রন নাম্বার বা সংখ্যা। তাহলে এখানে এই এনটা হতে হবে কি, এনটাকে হতে হবে ইন্টিজার, ঠিক আছে? এনটাকে হতে হবে প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস 2 3 যাই হোক এরকম করে চলতে থাকবে। ইন্টিজার তো নাকি, ইন্টিজার তো 1 2 3 4 এরকম করে চলতে থাকবে। তাহলে এই সমস্ত আধানগুলোকে দেখো যে যদি এই এন এর মানটা, কেন এগুলো হচ্ছে কিউর মান দিয়ে দিয়েছে, আর ইলেকট্রনের আধান তুমি জানো, বেশ ভালো কথা। এন এর মানটা যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে নো ডাউটস আমরা বলতে পারবো কি হবে আধানটা কি, আরে কোন আধানটা তাহলে যদি পূর্ণ সংখ্যা আসে সেটাই ম্যাচ করবে বা সেইটা সম্ভব। তাহলে প্রথমটা দেখো 0.6, দেখো 0.6 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাস 19 নাকি, আর ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি পাওয়ার মাইনাস 19 তো কেটে গেল, এটা দেখো ফ্র্যাকশন আসবে, এ 0.6 আর মানে 1.6 কি আসবে ফ্র্যাকশন আসবে, তার মানে ফার্স্ট পার্টটা তো হবেই না। কেন এন কে পূর্ণ সংখ্যা হতে হবে, বারে বারে বলছি এন কে পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে নেক্সট, তাহলে পরেরটা ট্রাই করো, কি আছে 1.6 আর সরি 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 বাই কত গো, বাই হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ওকে, বাস হাঁটাও। তার মানে এটাও দেখতে পাচ্ছি দেখো, এটা কেটে গেল, কিন্তু 1.9 1.6 এটাও ফ্র্যাকশন আসবে, তার মানে এটাও হবে না, কোনটা হবে? এরপরে নেক্সট চলো, পরপর আমাকে চেক করে করে যেতে হবে তো নাকি। তাহলে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, বেশ ভালো কথা। তাহলে 10 টু দি পাওয়ার 19 10 টু দি পাওয়ার 19 কেটে দাও, তাহলে 3.2 1.6 হয়ে গেছে, 16 2 32, তাহলে দেখো এটা 2 হবে কিনা বলো। তাহলে এন এর মান কি পাচ্ছি 2 পাচ্ছি, নো ডাউটস, তাহলে 3 নম্বরটা হবে। এন এর মান 2 পাচ্ছি, কেন পূর্ণ সংখ্যা পাচ্ছি, পূর্ণ সংখ্যা মানে ওই আধানটাই পসিবল, ক্লিয়ার, ওই আধানটাই পসিবল। নেক্সট, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত বা রূপান্তরে যন্ত্রটি হলো একটা যান্ত্রিক শক্তি, মানে কোনো একটা যন্ত্র চলে, মানে যন্ত্র চলতে থাকবে দিয়ে আমাকে তড়িৎ শক্তি দেবে, যন্ত্র চলতে থাকবে দিলে আমাকে তড়িৎ শক্তি দেবে। কোথায় বলো দেখি, এটা একদম ইজি বলো। আচ্ছা মোটর কি করে, মোটর ফ্যান তো একটা মোটর তো নাকি, এবার ডিসি মোটর বলেছে, এসি মোটর হলেও যে মানে এখানে অপশানে থাকতে পারে, কোনো চাপ নেই, ঠিক আছে। মোটর কি করে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে, ফ্যান চলছে মানে কি তুমি তড়িৎ দিচ্ছ যন্ত্রটা ঘুরছে নাকি, তাহলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। ট্রান্সফরমার কি করে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করে নাকি, বা ট্রান্সফরমারটাকে ইউজ করে আমরা এসি টু ডিসি কনভার্ট করতে পারি, তার অবশ্য অনেকটা সার্কিট করতে হয়, তো ডাইরেক্ট একদম তুমি মাত্র ট্রান্সফরমার লাগিয়ে দিবে হবে না, তো এ ভোল্টেজ আপ ডাউন করতে পারে। গ্যালভ্যানোমিটার কি করতে পারে, গ্যালভ্যানোমিটার অ্যাজ এ ভোল্টমিটার ইউজ হতে পারে, আবার গ্যালভ্যানোমিটারকে আমরা অ্যামমিটার মানে ভোল্টেজ মাপতে পারি, তার সেখান থেকে কারেন্ট মাপতে পারি, ঠিক আছে, কিন্তু শক্তিকে কনভার্ট করতে পারবে না। এরপরে মানে পড়ে থাকলো এসি জেনারেটর, মানে সেটাই হবে। এসি জেনারেটর কি করে দেখো, তোমরা জানো তোমাদের যে অনুষ্ঠান ঘর হয় না, বিয়ে বাড়ি অনুষ্ঠান ঘর, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, তো সেখানে তোমরা দেখতে পাবে যে ডক 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 করে মেশিন চলে না, এখন সব ডিজি চলে এসছে, কোনো আওয়াজ হয় না, হ্যাঁ কোনো আওয়াজ হয় না, কিন্তু বিশাল পাওয়ার সাপ্লাই ইয়ে করতে পারে, সরবরাহ করতে পারে। তো সেখানে যে জেনারেটর চলে না, জেনারেটর ঢক 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 করে আওয়াজ হয়, মানে সেখানে একটা যন্ত্র এরকম করে ঘুরছে কন্টিনিউয়াসলি, দেখবে জেনারেটরের পেছন পাশে তুমি দেখবে এইরকম একটা দণ্ড থাকে, সে কন্টিনিউয়াসলি এরকম করে জোর ঘুরছে, তো সেই যন্ত্রটা ঘূর্ণনের ফলে আমাকে কি দিচ্ছে, তড়িৎ দিচ্ছে নাকি, ওই জন্য আমরা বলতে পারি কি যে যন্ত্রটা ঘূর্ণনের ফলে তড়িৎ দিচ্ছে, তার মানে যান্ত্রিক শক্তি কনভার্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে ডান, তাহলে যান্ত্রিক শক্তিটা কিসে কনভার্ট হচ্ছে, তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে এসি জেনারেটর। ওকে চলো, আচ্ছা নেক্সট, আচ্ছা কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, আচ্ছা কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, আচ্ছা ইলেকট্রনের স্রোত, প্রোটনের স্রোত, নিউট্রনের স্রোত, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের স্রোত, তাই তো, কোনো চাপ নেই। দেখো বিটা কি একটা পার্টিকেল নাকি,
বিটা তো পার্টিকেল, বিটাকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়? একটা ইলেকট্রনের সঙ্গে কম্পেয়ার করবো, তাই তো? বিটাকে কার সঙ্গে কল্পনা করা হয়? ইলেকট্রন। কোত্থেকে আসে? না, নিউক্লিয়াস থেকে। আগের দিন কোশ্চেন ছিল যে বিটা নির্গত হচ্ছে পরমাণুর কোনখান থেকে? না, পরমাণু নিউক্লিয়াস থেকে, তাই তো? কেন নিউক্লিয়াসেরই ঘটনা। নিউট্রন চার্জ নেই, নিউট্রনের চার্জ নেই, আর হচ্ছে মাস 1, তাহলে একটা নিউট্রন ভেঙে কি হয়? একটা প্রোটন আর সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন তৈরি হয়, তাই তো? একটা প্রোটন এবং সঙ্গে সঙ্গে ইলেকট্রন তৈরি হয়। তাহলে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাই অ্যাকচুয়াল বিটা কণা, এটাই হচ্ছে বিটা কণা, ঠিক আছে? তার মানে বিটা কণা কি? না, ইলেকট্রনের স্রোত হবে, নো ডাউট। চোখ বন্ধ করে ফার্স্ট অপশন। ওকে, চলো নেক্সট। পর্যায় সারণী কোন শ্রেণী বরাবর, আচ্ছা, পর্যায় সারণীর কোন শ্রেণী বরাবর যেটির পরিবর্তন হয় না? দেখো, শ্রেণী বরাবর যত উপর থেকে যত নিচের দিকে যাবে তত কি হয়? মানে সমস্ত প্রপার্টি চেঞ্জ হয়। তাহলে এমন একটা প্রপার্টি বলতে বলছে যেখানে চেঞ্জ হয় না। শুধুমাত্র হবে নাকি না যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, যোজক ইলেকট্রন সংখ্যা মানে আউটার মোস্ট সেল। দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এগুলো হচ্ছে কি কক্ষপথ, তো নাকি? এগুলো হচ্ছে কক্ষপথ। তাহলে এই কক্ষপথের ইলেকট্রন সংখ্যা সেম থাকছে বলে মৌলগুলো তো একটা শ্রেণীতে অবস্থান করছে। কি গো? যে কক্ষপথে মানে আউটার মোস্টের মানে সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান থাকছে বলেই কি হবে না একই শ্রেণীতে অবস্থান করছে, ঠিক আছে? আর এগুলো তো তার প্রপার্টি। হ্যাঁ, আয়নন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। ক্লিয়ার? বেশ, ইলেকট্রন আসক্তিও কমবে উপর থেকে যত নিচের দিকে যাবে। আচ্ছা, যাই হোক, অনেকগুলো এক্সেপশন আছে, আবার এক্সেপশন বলে ফেললাম। এদের অনেক মেকানিজম আছে যে একদম সবসময় যে সিকোয়েন্সিয়াল হবে তা নয়। হ্যাঁ, মানে কিছু কিছু জিনিসের এক্সেপশন থাকবে। ওই এক্সেপশনগুলো কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, দেখো তোমরা তোমার 10 স্টুডেন্ট, এত চাপ নেওয়ার দরকার নেই। যেটা দরকার সেইটুকুই মনে রাখো। তোমরা যখন ক্লাস 11-এ উঠবেন, কেমিস্ট্রি স্যাররা অনেক ভালো করে ডিটেলসে পড়াবেন, যত রকমের এক্সেপশন রয়েছেন তাদের প্রত্যেকের মেকানিজম তোমাদেরকে জানাবেন। ওকে, চলো নেক্সট। এবার দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে জলীয় দ্রবণে উপস্থিত থাকবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি? বেশি তড়িৎ পরিবহন করতে পারবে না, তারা বেশি তড়িৎ পরিবহন করতে পারে না, ওই জন্য তো তাকে বলি তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বেশ, তাহলে বেশি তড়িৎ বিশ্লেষ্য করতে পারছে না মানে জলীয় দ্রবণে তারা পুরোটা গুলাবে না, মানে তারা পুরোটা ভাঙবে না তো নাকি? তারা কিছুটা মানে অ্যাটম হিসেবে থেকে যাবে, আর কিছু সংখ্যক কেবলমাত্র আয়নে তৈরি হবে, বা আয়ন মানে কিছু সংখ্যক আয়ন থাকবে নাকি? তার মানে তারা জলেতে বেশি তো বিয়োজিত হবে না, মানে বেশি তো ভাঙবে না জলে। যদি না ভাঙে তাহলে পরমাণু তোমার এই যে অণু হিসেবে পড়ে থাকবে। হ্যাঁ, তারা অণু হিসেবে পড়ে থাকবে, আর গুটি কয়েক কি হবে? আয়নে পরিণত হয়ে গেছে। ওই জন্য হালকা পরিমাণে গুটি কয়েক আয়ন যদি মানে প্লাস আয়ন আর মাইনাস আয়ন যদি না তৈরি হয় তাহলে তো তড়িৎ একদমই প্রবাহিত হবে না নাকি? তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে হালকা হবে নাকি? তাহলে কয়েক মানে কিছু সংখ্যক আয়নে বিয়োজিত হবে, আর ম্যাক্সিমামটা পড়ে থাকবে, অণু হিসেবে পড়ে থাকবে, তাই তো? বিয়োজিত হচ্ছে না। অর্থাৎ তড়িৎ পরিবহনে ক্ষেত্রে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে জলীয় দ্রবণ তাহলে কি হবে? দুটোই থাকবে, তো আয়ন এবং অণু উভয়ই এক্সিস্ট করবে নাকি? বেশ, চলো। প্রদত্ত কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? তোমরা প্রত্যেকেই জানো এটা। দেখো, প্রত্যেকের প্রপার্টি তোমরা কম বেশি সব পড়ে এসছো। হবে কি না নাইট্রোজেন নাকি? অ্যামোনিয়া তো হবে না, হ্যাঁ, H2SO হবে না, HCl হবে না, অর্থাৎ কী হবে? নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস কী করে বাবু? না, নাইট্রোজেন গ্যাসকে যখন নির্গত করা হয় তখন একটা পাত্রের মধ্যে তাকে ধরা হয় না? সেই পাত্রের মধ্যে তুমি দেখবে জল ছিল। এবার জলটা কী হবে? নিচের দিকে নেমে চলে আসে, আর উপর দিকে এই সেকশনটা কি হয়? এইটা N2, কেন জলটা নিচের দিকে নেমে চলে আসে আর N2 গ্যাসটা হালকা বলে উপরে উঠে চলে আসবে। এবং আরেকটা কথা মাথায় রাখবে, এই জলের সঙ্গে রিয়্যাক্ট করে না। রিয়্যাক্ট না করার জন্যই জলের নিম্ন অপসারণ দ্বারা তাকে কিন্তু সংগ্রহ করতে পারে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, ভাইটাল পয়েন্ট। রিয়্যাক্ট করতে পারে না জলের সঙ্গে, ঠিক আছে? যার ফলে আগের ক্লাসে আমরা শিখে এসেছি N2কে অত সহজে বন্ড থেকে বিচ্ছিন্ন করা যায় না কারোর সঙ্গে, মানে তার কেমিক্যাল রিয়াকশন পাওয়ারটা অনেকটাই কম। ওকে, চলো নেক্সট কি বলেছে? নিচের কোন ধাতুটি বা কোন ধাতু জোটটি ব্রোঞ্জ এবং কাঁসা উভয় সংকর ধাতুতে বিদ্যমান? তাহলে ব্রোঞ্জ এবং কাঁসা, তাহলে এগুলো সংকর ধাতু, বুঝতেই পারছো। তাহলে ব্রোঞ্জ যদি বলি
তাহলে ব্রোঞ্জের ক্ষেত্রে তাহলে কি হবে? ব্রোঞ্জের ক্ষেত্রে কে কে থাকে আগে তোমাকে বলতে হবে, তাই তো? ব্রোঞ্জের ক্ষেত্রে দেখো কপার থাকে 90%, আর টিন থাকে টিন থাকে 10%-এর মতো, ঠিক আছে? সরি 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে 90% হচ্ছে কপার, আর হচ্ছে টিন হচ্ছে 10%, ওকে? আর কাঁসার ক্ষেত্রে তাহলে কি হবে? কাঁসার ক্ষেত্রেও ঠিক তাই, কাঁসার ক্ষেত্রেও ঠিক তাই, কিন্তু পার্সেন্টেজটা একটু কম বেশি, মানে কপারটা থাকবে 80% আর টিনটা থাকবে কত বাবু? 20%, ওকে? তাহলে এটা একটু মাথায় রেখো। তাহলে ব্রোঞ্জ এবং কাঁসাতে দুটো কম্পালসারি ধাতু কি কি? একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে টিন, কপার আর টিন, ক্লিয়ার? বেশ ভালো কথা। তার মানে কপার টিন কোথায়? অপশন বিতে দেখো, কপার আর টিন, কপার এবং টিন ব্রোঞ্জ এবং কাঁসা উভয় ধাতুতেই বিদ্যমান। নেক্সট চলো, তাহলে ইথাইল অ্যালকোহলের নিরুদনের কোনটি উৎপন্ন হয়? তাহলে ইথাইল অ্যালকোহলের নিরুদন করতে হবে, তাই তো? তাহলে ইথাইল অ্যালকোহলের সংকেতটা লিখে ফেলো, C2H5OH, নাকি না? বেশ, একে নিরুদন করতে হবে। কি করতে হবে বাবা? না, গাঢ় H2SO4 দাও, এখানে গাঢ় H2SO4 দেবে, সঙ্গে তোমাকে 170°C টেম্পারেচার দিতে হবে। যদি দাও তাহলে এই ইথাইল অ্যালকোহল থেকে জলটা বেরিয়ে চলে যাবে, এবং তুমি কি পাবে? দেখো কিভাবে, দেখো এটাকে জল বেরিয়ে চলে যাবে, তার মানে তুমি পাবে C2H4 প্লাস কত হয়? 4 হয়েছে, দাও। তাহলে H2O জল বেরিয়ে চলে গেল, তাই না? এটাকে কি বলে বলো? এটাকে ইথিন, তাই তো? এটাকে তো ইথিন বলবে, কেন? এটা কি CH, তাই তো? এটা ডবল বন্ড C, এই উপরে করতে পারো, এখানে এই যাবে, এখানে এই যাবে, এখানে এই যাবে, এখানে এই যাবে, তাই না? তখন এটা কি হবে? ইথিন গ্রুপ, ওকে? এটা কি অ্যালকিন, তো ডবল বন্ড আছে না? এই তো ডবল বন্ড দেখতে পাচ্ছ না? অ্যালকিন, তার মানে দুটো কার্বন আছে, তাহলে ইথিন। তাহলে কি হবে? ইথিন, নাকি? আচ্ছা আছে, দেখো কোথায় হচ্ছে, এই যে C2H4, অপশন সি, C2H4 কি হবে? ইথিন তৈরি হবে, তাই তো? তাহলে নিরুদন করলে কি উৎপন্ন হবে? না, ইথিন তৈরি হবে ইথাইল অ্যালকোহল থেকে, ক্লিয়ার? ডান। নেক্সট চলো, আচ্ছা কীটন যৌগের কার্যকরী গ্রুপটি লিখো, একদম সহজ, নাকি? প্রত্যেকেই জানো, নাকি? বলো। তাহলে প্রথমে এটা কি বলো? অ্যালকোহল গ্রুপ। এটা কি? অ্যালডিহাইড। এটা কি? অ্যাসিড। এটা কি? কিটোন। ডবল বন্ড থাকবে দুটো, তার মানে কিটোন গ্রুপটা হচ্ছে তাহলে কোনটা? অপশন ডি, সি ডবল বন্ড ও, আর এদিকে মানে সি দুটো হাত থাকবে, যে কেউ বসতে পারে, নাকি না? বেশ, এটা কি বললাম জানো? অ্যালকোহল, অ্যালডিহাইড, আর একটা হচ্ছে অ্যাসিড, ক্লিয়ার? ডান। নেক্সট চলো, এবার হচ্ছে বিভাগ খ। তোমরা জানো 21টা কোশ্চেন থাকে, মোস্ট ভাইটাল 21টা কোশ্চেন তোমাকে খুব সুন্দর করে দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু চাপে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝবে, তারপরে অ্যান্সার করবে। বারে বারে বলছি, এমনটা নয় যে কোনো রকম একটা বুঝে চলে গেলে এর সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে চলে গেলে, বেকার কোনো লাভ হবে না। মেকানিজম ভালো করে বুঝবে, তারপরে কোশ্চেন করতে হবে, তাই তো? চলো, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান দেখো, এটা একদম ফার্স্ট চ্যাপ্টার, প্রত্যেকেই জানো, এটা বলার নেই। হ্যাঁ, মিথেন হবে, C2H4, যেটাকে আমরা মিথেন বলবো, নাকি? নেক্সট চলো, বায়ুমণ্ডলে কোন স্তরে জলবায়ু নিয়ন্ত্রণ করে? বলো, জলবায়ু নিয়ন্ত্রণ করে অনেক বাচ্চাবেলা থেকে পড়েও এসছো, বিভিন্ন রকম স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, হেন তাই না? হেন নয়, পরপর তোমরা জানো, বলো। তাহলে বায়ুমণ্ডলে কোন স্তরে জলবায়ু নিয়ন্ত্রণ করে? মানে যেখানে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল থাকলে তার জলবায়ু তারা তো নিয়ন্ত্রণ করবে। মানে যে স্তরে মেঘ হবে, বৃষ্টিপাত হবে, বজ্রপাত হবে, কোন স্তরে হয়? একদম প্রথম স্তর তো ট্রপোস্ফিয়ার, নাকি? কি হবে? না, ট্রপোস্ফিয়ারে প্রথমে চলে এসো, না ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, নাকি? ট্রপোস্ফিয়ারে মানে ট্রপোস্ফিয়ারটা কি করবে? না জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক আছে? নেক্সট, সূর্যালোকের ড্যাশ রশ্মির জন্য সোলার কুকার কাজ করবে।
সূর্যালোকের ড্যাশ রশ্মির জন্য সোলার কুকার কাজ করবে, শূন্যস্থান পূরণ। এখানে এটা কিন্তু মোস্ট ভাইটাল কোশ্চেন, এটা কিন্তু মাথায় রাখবে। এটা হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত মানে ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি মানে ইনফ্রারেড রে, আইআর বলা হয় ইনফ্রারেড রে। ওকে, তাহলে কি হবে না সূর্যলোকের ড্যাশ রশ্মির জন্য সোলার কুকার কাজ করে না, সোলার কুকার কাজ করে সূর্যের কোন রশ্মিতে না, সূর্য থেকে অনেকগুলো রশ্মি আসে আমরা জানি, কসমিক গ্রহ থেকে একটা সিরিজ মাথায় রাখবো, ঠিক আছে। তোমাদের যখন ওয়ান শট করাবো তখন সিরিজটা বলে দেবো, ঠিক আছে। ক্লাসিক্যাল গাড়ি এক্সইউভি ইন মাই রেঞ্জ, যাই হোক এখন আমি লিখছি না, যখন ওয়ান শট দেবো তখন তোমরা বুঝতে পারবে। তো মানে সমস্ত সিরিজ তোমরা ওই একটা লজিকেই তোমরা মনে রেখে দিতে পারবে, ঠিক আছে। তো চলো, অবলোহিত রশ্মি, তাহলে সূর্যালোকের কি হবে, সূর্যালোকের অবলোহিত রশ্মি সোলার কুকারে কাজ করবে। ওকে, চলো নেক্সট কি বলছে গো, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোনটি ধ্রুবক থাকে, যেখানে চিহ্নগুলি প্রচলিত, জানো তোমরা প্রত্যেকেই। আর নাকি সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটার মান সবসময় কনস্ট্যান্ট। এটা তুমি কোনো রকম কন্ডিশনে বা কোনো রকম সিচুয়েশনে কখনো চেঞ্জ হবে না। মানে তুমি যদি অন্য গ্যালাক্সিতে চলেও যাও সেখানেও দেখবে এর মান সেম, তাই তো। কেন ইউনিভার্সাল বলছে, সার্বজনীন গ্যাস কনস্ট্যান্ট বলছে, তাই তো। চলো, এর মান কত হয় তোমরা জানো, 0.082 কি হবে লিটার এটিএম নাকি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যদি এসআইতে করো তাহলে কত হবে না 8.312 মেবি, এরকম একটু মাথায় রাখবে, 12 বা 13 এরকম হতে পারে। তাহলে কি হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স হবে নাকি না। আচ্ছা নেক্সট আর কি না 8.312 ইন্টু 10⁻7 হলে আর্ক ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তোমাকে সব রকম ইউনিটে আমি এখানে ভ্যালুটা লিখে দিলাম, এইটা পুরো মুখস্থ রাখবে। বারে বারে বলছে এই ভ্যালুটা কেন অঙ্ক করার ক্ষেত্রে কখনো দিতে পারে, আবার কোনো কোনো নিউমেরিক্যালে দেয় না, তখন কিন্তু বিপদে পড়ে যাবে যদি মুখস্থ না রাখো, ঠিক আছে। তাহলে বিভিন্ন আলাদা আলাদা ইউনিটে তোমাকে লিখে দিয়েছি, তাহলে আর এর মানটা মুখস্থ রাখবো। এটাই হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, একদম অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এই ভ্যালুটা। নেক্সট চলো কি বলছে না -273°C উষ্ণতায় গ্যাস অণুর গতিবেগ 0, সত্য, অবশ্যই সত্য। কি -200°Cটাকে আমরা কি লিখি, ওকে লিখি নাকি, ও না 0K নাকি, 0K লিখি, মানে 0 কেলভিন, অ্যাবসলিউট 0 টেম্পারেচার বলি। তাহলে অ্যাবসলিউট 0 টেম্পারেচার কি না যে টেম্পারেচারে মানে এর থেকে নিচে আর টেম্পারেচারে যাওয়া যায় না, মানে মোট মানে এটাকে পরম শূন্য উষ্ণতা বলি। তাহলে এই পরম শূন্য উষ্ণতার নিচে কোনো বডিকে নিয়ে যাওয়া যায় না বা কোনো গ্যাসকে নিয়ে যাওয়া যায় না। তো যাই হোক, বড় যখন হবে তখন আরও আলাদা একটু কনসেপ্ট আসবে, মানে বোস আইনস্টাইন যখন কনডেনসেশন আসবে তখন আরও টেম্পারেচার নামানো যায়। তো গ্যাসের ক্ষেত্রে আপাতত তোমরা জানবে কত না -273°C পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, তার থেকে নিচে আর নিয়ে যেতে পারি না। তো ততক্ষণে নিয়ে যেতে যেতে তার আগেই গ্যাস অণুগুলো কী হবে, কনডেন্সড হয়ে যাবে। হ্যাঁ, গ্যাস অণুগুলো কী হবে, কনডেন্সড হয়ে যাবে। মানে কি, মানে কোনো রকম ভেলোসিটি থাকবে না। কেন পরম শূন্য উষ্ণতায় 3টা ইনফরমেশন মুখস্থ রেখে দেবে একদম, বা মনে রাখো, চাপ 0 হবে, আয়তন 0 হবে এবং তার গতিবেগ 0 হবে। মানে পরম শূন্য, স্বাভাবিক কথা, যখন খুব ঠান্ডা পড়বে তোমাকে যদি বরফে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়, বা তোমাদের 8-10টা বন্ধুকে বা বান্ধবীদেরকে যদি আমরা নিয়ে গিয়ে বসিয়ে দিই বরফে, বা একটা ঘরের মধ্যে, হ্যাঁ সেখানে বরফ টরফের স্তূপ রয়েছে, সেখানে বসিয়ে দিই, তোমরা কী করবে, একদম জড়ো সড়ো হয়ে বসে থাকবে না, হ্যাঁ কি না। তোমরা কি আর মুভ করবে, মুভ তো করবে না। তার মানে তোমাদের কি হবে, গতিবেগ কত হবে, 0। এবার বুঝতে পারছো তো কত টেম্পারেচারে ডাউনে আমরা নিয়ে যাচ্ছি, -273°C টেম্পারেচার, ঠিক আছে। নো ডাউট সেটা হচ্ছে কি অ্যাবসলিউটলি রাইট নাকি। বেশ ভালো কথা। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা মানে তাপ পরিবাহিতা অবভিয়াসলি এখানে হবে নাকি, তাপ পরিবাহিতা কিরূপ বৃদ্ধি পাবে না। দেখো, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কোনো ধাতব পরিবাহী তাপ পরিবাহিতা, ধাতব মানে কি, মানে কঠিন ন্যাচারালি, তাই তো। আচ্ছা, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা দিলে তাপের কেমন পরিবর্তন হবে না, কঠিন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা দিলে
তাপ কি হবে, তাপ মানে সরি তাপ নয়, সরি তাপ পরিবাহিতা কি হবে, কমে যাবে। কেন, র্যান্ডামনেস বাড়ছে, অণুগুলোর মধ্যে প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছে, ধাক্কাধাক্কির ফলে কী হবে, হিটটা প্রপাগেটই করতে পারবে না, হিটটা একটা জায়গা থেকে আর একটা বেশি যেতে পারবে না। কেন, তাদের মধ্যে র্যান্ডামনেস বেড়ে যাচ্ছে, র্যান্ডামনেস বাড়া মানে ভাইব্রেশন বাড়ছে, ভাইব্রেশন বাড়া মানে কলিশন বেশি হচ্ছে, কলিশন বেশি হওয়া মানে তাপ বেশি ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড আসতে পারবে না অথবা যেতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে মাথায় রেখো যে তরল এবং কঠিন, ঠিক আছে, ধাতু তো মেনলি কঠিন হবে, এক্ষেত্রে কি হবে, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ পরিবাহিতা ডিক্রিজ হবে, কমে যাবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আলাদা, গ্যাসের ক্ষেত্রে কি হবে, বাড়বে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে তাপ পরিবাহিতা, উষ্ণতা যত বাড়ছে তাপ পরিবাহিতা বাড়তে থাকবে গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, মাথায় রেখো। তাহলে এখানে ধাতু বলেছে, তাহলে নো ডাউটস কি হবে, পরিবাহিতা কিরূপ বৃদ্ধি মানে তোমার কিরূপ পরিবর্তন হবে, কমবে। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহী মানে তাপ পরিবাহিতা কিরূপ পরিবর্তন হবে, বৃদ্ধি পাবে না, কিরূপ পরিবর্তন হবে অর্থাৎ কমবে নাকি। বেশ, আর যদি বৃদ্ধি পাবে বলছে তাহলে নেগেটিভ হবে, মানে মাইনাস বৃদ্ধি পাবে, মানে কি কমা অ্যাকচুয়াল। নেক্সট চলো, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, কয়েক হাজার বার পড়েছে তোমরা নাকি, কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, তাই তো আমরা জানি তো এটা নাকি। তাহলে আপাত প্রসারণ কিন্তু তার নিজস্ব ধর্ম নয়। কেন, আপাত প্রসারণের মধ্যে কি মেশানো আছে, পাত্রের প্রসারণটা কাউন্ট করা হচ্ছিল না, আরে সরি ওভার কাউন্টিং হয়ে গেছিল, পাত্রের প্রসারণটা বাদ দিতে হচ্ছে, অর্থাৎ প্রকৃত প্রসারণটা কেবলমাত্র মানে এই যে মানে রিয়েল এক্সপানশন কোএফিসিয়েন্ট সমান হচ্ছে কি অ্যাপারেন্ট এক্সপানশন কোএফিসিয়েন্ট প্লাস গ্লাস, মানে যে পাত্রে রাখা হচ্ছে তার কোএফিসিয়েন্ট। তার মানে যে রিয়েল মানে আর মিনস রিয়েল, এ মিনস অ্যাপারেন্ট মানে আপাত, জি মিনস গ্লাস যে কন্টেনার রাখা হয়েছে নাকি। তাহলে এটা কি হবে, যে রিয়েল এক্সপানশন তার নিজস্ব ধর্ম, তার নিজস্ব ধর্ম। ক্লিয়ার। নেক্সট, দুটি মাধ্যমের প্রতিসরাঙ্কের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোকরশ্মির কৌণিক বিচ্যুতি কত হবে। কৌণিক বিচ্যুতি কি জিনিসটা আগে আমাকে বুঝতে হবে, তো তারপরে তো আমি জানবো নাকি। আচ্ছা চলো, কৌণিক বিচ্যুতি কি জিনিস। দেখো, কোনো একটা মাধ্যম থেকে আলোকরশ্মি আর একটা মাধ্যমে যখন ঢুকবে, হয় অভিলম্বের দিকে আসবে, না হয় অভিলম্ব থেকে দূরে যাবে। কেন, লঘু থেকে যদি ঘন আসে তাহলে অভিলম্বের দিকে সরে আসবে, আবার যদি ঘন থেকে লঘু মাধ্যমে যায় তাহলে অভিলম্ব থেকে দূরে পালিয়ে যাবে নাকি। তাহলে অ্যাকচুয়াল দেখো তার যাওয়ার কথা ছিল এই বরাবর, যাচ্ছে এই বরাবর, তাহলে তাদের মধ্যেকার চ্যুতিকোণ বলতে এইটাকে চ্যুতি বলবো, ডেল্টা। তাহলে এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, আর এটাকে বলবো চ্যুতিকোণ নাকি। তাহলে এখানে আমরা বলতে পারি ডেল্টা ইকুয়াল টু কী হবে না আই মাইনাস আর, আই মাইনাস মানে বড়টা থেকে ছোটটা বাদ যাবে। ক্লিয়ার, বেশ ভালো কথা। এবার তোমাকে কোয়েশ্চেন কি বলেছে দেখো, দুটি মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোকরশ্মির কৌণিক বিচ্ছুরণ কত। লম্ব আপতন মানে কি দেখো একটু, তাহলে একদম এই বরাবর মানে অভিলম্ব বরাবর যদি আমি রশ্মি ফেলি, একদম মানে এখানে তারপর জলের পাত্র আছে নাকি, এটা বায়ু মাধ্যম, একদম টর্চ লাইটটিকে একদম এই বরাবর মারো, ঠিক আছে। তাহলে কি হবে, মানে আই এখানে কত 0 ডিগ্রি, তখন রশ্মিটা কোনো দিকে না বেঁকে সেও কি করবে না অভিলম্ব বরাবর যাবে, যেটাকে লম্ব আপতনের সূত্র বলা হয়, যেখানে স্নেল সূত্র কাজ করবে না। তাহলে I0 R0, তাহলে কত হবে বাবু, 0 মাইনাস 0 মানে 0, তাহলে কোনো রকম বিচ্যুতি থাকবে না, কোনো রকম বিচ্যুতি থাকবে না। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। ড্যাশ লেন্স সর্বদাই অসৎবিম্ব গঠন করে, কি হবে, উত্তল লেন্স যদি করে, উত্তল লেন্সের কথা যদি বলো তাহলে কি হবে, হ্যাঁ সৎ অসৎ দুটোই হবে। কেন, একটু আগে দেখিয়েছি ফোকাস থেকে যদি কাছাকাছি থাকে মানে লেন্স থেকে ফোকাসের যে দূরত্ব তাদের মাঝে যদি বস্তু থাকে তবেই সে অসৎবিম্ব দেখাচ্ছিল। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে অবতল লেন্সের কথা যদি বলি, সে অলওয়েজ অসৎ তৈরি করবে নাকি, এটা হচ্ছে অবতল নাকি, অবতল লেন্স সর্বদাই অসৎবিম্ব গঠন করে। ক্লিয়ার, চলো
নেক্সট, এবার চলে আসো শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির বেগ কত? শূন্যস্থানে অতিবেগুনি রশ্মি, তাহলে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে তার একটা ছোট্ট অংশ কেবলমাত্র আমরা দেখতে পাই, যেটাকে আমরা দৃশ্যমান আলো বলবো, ঠিক আছে? যেটাকে আমরা দৃশ্যমান আলো, এই যে বললাম না ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি, তার একটা ছোট্ট পার্ট, সেটাই শুধু আমরা দেখতে পাই বেনিয়া সহকলা রূপে। আর বাকি তো অনেক রকমের রশ্মি আছে, কসমিক রে আসছে, গামা রে আসছে, এক্স রে আসছে, ইউভি রে আসছে, হ্যাঁ, মাইক্রোওয়েভ আসছে, রেডিও ওয়েভ আসছে, অনেক রকমের রশ্মি আসছে, ঠিক আছে? তো আমরা শুধু এই ভাবনা ভাবলে চলবে না যে সূর্য থেকে শুধুমাত্র আমাদের যে সাতটা কালার আছে সেগুলো আসছে, না, শুধু আমাদের চোখ ওই সাতটা কালারকে সেন্স করতে পারে, আর পারে না, ঠিক আছে? মানে আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায় নাকি, মানে যেরকম পড়াশোনা যখন বোঝা হয়ে যায়, না, আমাদের চোখটা অতটা সেন্সিবল নয়, ওই জন্য ওই সমস্ত এগুলোকে সেন্স করতে পারি না আমরা, ঠিক আছে? তো চলো, অনেক রকমের রশ্মি আসছে, তাহলে সমস্ত রশ্মিকে আমরা কি বলবো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সরি ইএম ওয়েভ। এটাকে আমরা কি বলবো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, নাকি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ তোমরা প্রত্যেকেই জানো, শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত হবে? যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আলোর বেগের সমান, আলোর বেগের সমান, ওকে? তো আলোর বেগের সমান হওয়ার জন্য তাহলে সে অতি বেগুনি রশ্মি হোক, দৃশ্যমান আলো হোক, বেগুনি মানে শুধু বেগুনি রশ্মি হোক, শুধু আলো হোক, মানে সরি তোমার হচ্ছে রেড লাইট হোক, ইয়েলো লাইট হোক, বা গামা রশ্মি হোক, প্রত্যেকের বেগ একই, শূন্য মাধ্যমে আলোর বেগের সমান। কেন? আলো একটা কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, নাকি? আলোর মধ্যেই তো সব, তার মানে তারও বেগ কত হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বি কেয়ারফুল, ওকে? চলো, এবার বলা হবে ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণী সময়ে যুক্ত করা হয়, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, অবশ্যই সত্য। কেন? ফিউজ তার কোথায় থাকে বাবু? না দেখো, এই যে রাস্তা থেকে লাইন এলো, দুটো টার্মিনাল, এবার এটা হচ্ছে তোমার ঘরের কানেকশন, ঘরে একটা মিটার বসানো থাকে না, তার মাঝে দেখবে বড় একটা এরকম করে চীনামাটির বড় একটা লম্বা করে একটা ফেজ গোঁজা থাকে, নাকি? ফেজটাকে গোঁজা থাকে। তাহলে আমরা বলতে পারি কি না, এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে সাপোজ নিউট্রাল লাইন, এটা হচ্ছে লাইভ লাইন, ওকে? মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আর এটা হচ্ছে নিউট্রাল, এর রেসপেক্টে যাবে, ভোল্টেজ ডিফারেন্স হবে। তাহলে এই লাইনটা গিয়ে একটা ডাইরেক্ট অ্যাড হয়ে যায়, কেন? নিউট্রাল লাইন তো, আর কোনো সমস্যা নেই, নিউট্রাল লাইন। তাহলে রাস্তার যে লাইনটা ডাইরেক্ট গিয়ে এর সঙ্গে অ্যাড হলো, কিন্তু এই যে লাইভ লাইনটা সেটা কি হচ্ছে? একটা ফিউজের মাধ্যমে আমাদের ঘরের যে সার্কিট আছে তার সঙ্গে কানেক্ট হচ্ছে, দিয়ে লাভটা কি? এটা না দিলে তো আমি তো ডাইরেক্ট একদম তার দিয়ে তো কানেক্ট করে দিতে পারতাম, বেকার বেকার আমার এখানে ফিউজের কি দরকার? একটা চীনামাটি এক্সট্রা খরচ হলো না, দরকার আছে কি না, এই চীনামাটিটা, ঠিক আছে, নিম্ন গলনাঙ্কের করা হবে। মানে নিম্ন গলনাঙ্কের করা হবে বলতে যে হঠাৎ কোনো কারণে এই যে রাস্তা দিয়ে যে লাইন যাচ্ছে কারেন্টের, তার ভোল্টেজ বেড়ে গেল, মানে কারেন্টের ফ্লো বেড়ে যাবে তারের মধ্য দিয়ে, সেই উচ্চ পরিমাণ কারেন্ট যখন আমাদের ঘরে ঢুকবে তখন স্বাভাবিক কথা কী হবে? যে আমাদের এত রকমের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে, এই ডিজিটাল বোর্ড কেন বা তোমার এসি কেন, ফ্রিজ কেন, যাই হোক প্রত্যেকে, তারা কি করবে? সেই হাই লোডটা সহ্য করতে পারবে না, এত যে কারেন্টের ফ্লোটা হবে তারা সহ্য করতে পারবে না, নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, তাই তো? যার ফলে কি হয়? অনেক সমস্যায় পড়তে হয় আমাদেরকে, তাকে আবার সারাতে হবে, বা কোনো কোনো জিনিস আবার ফেলেও দিতে হয়। সেইটা থেকে বাঁচার জন্য আমরা ফিউজ তার লাগাই, ঠিক আছে? সেইটা থেকে বাঁচার জন্য আমরা ফিউজ তার লাগাই। ফিউজ তার কি করবে? যখন উচ্চমানের তড়িৎ প্রবাহ হবে তখন এ বেটা কী হবে? গলে যাবে, কেন? হাই টেম্পারেচার, কেন? জুল হিটিং ফর্মুলা H=I²RT, প্রচণ্ড হিট হয়ে যাবে, হিট হয়ে গেলে কী হবে? এ গলে যাবে, গলে গেলে এখানকার যে কারেন্ট আর এখানে পাস করতে দেবে না, এখানে কারেন্টই যেতে দেবে না, এতে কেটে চলে যাবে, হলো? অর্থাৎ সিরিজে লাগানো থাকে, ঠিক আছে, শ্রেণীতে লাগানো থাকে, কেটে গেলে কারেন্ট বন্ধ। কেন? আমরা তো সিরিজের ফর্মুলা জানি, এখানে রোধ আছে, যদি আমি কেটে দিই, এখানে যদি কাটা থাকে, কাটা থাকলে তড়িৎ কি যেতে পারে? পারে না তো, তখনই আমরা ফিউজ তারকে ওই জন্য শ্রেণী সমবায়ে যুক্ত করবো, ঠিক আছে? অবশ্যই এটা কি হবে? শ্রেণীতে যুক্ত হবে। ক্লিয়ার? ডান। নেক্সট, বিভব প্রভেদ একই রেখে রোধকে অর্ধেক করলে
কোনো পরিবাহীর প্রবাহ মাত্রার কিরূপ পরিবর্তন হবে? একদম সহজ, দেখো কি হবে বলো। আচ্ছা, বিভব প্রভেদ মানে কি? ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে কি জানো? ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর নাকি? কি বলছে? বিভব প্রভেদ একই রেখে রোধ অর্ধেক করলে, আচ্ছা তাহলে আই সমান কি বললাম? ভি বাই আর নাকি? আই সমান ভি বাই আর। তাহলে কাকে সমান রাখতে বলছে? বিভব প্রভেদকে সমান। তাহলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা মানে রোধকে অর্ধেক করা হবে। তাহলে আর কত হবে? আর প্রাইম সমান আর বাই টু। তাহলে আই প্রাইম সমান তাহলে কত হবে? ভিটা ভি সমান আছে, তার মানে আর প্রাইম, দ্যাট মিনস ভি ইকুয়াল টু আর বাই টু। তার মানে টু উপরে উঠে যাবে, তাহলে ভি বাই আর, তার মানে ভি বাই আর সমান কত? আই। এই ভি বাই আর সমান কত? আই, তার মানে টু ইন্টু আই। তাহলে আগের যে কারেন্ট প্রবাহিত হয়েছিল তার দ্বিগুণ হয়ে যাবে, হ্যাঁ কি না? আগে যে কারেন্ট প্রবাহিত হয়েছিল তার দ্বিগুণ হয়ে যাবে নাকি? তাহলে দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে তাহলে কি দেখতে পাবো? এখানে লিখবো আমরা কি, যে এখানে আমরা লিখবো কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ প্রবাহ দ্বিগুণ হয়ে যাবে, আগের প্রবাহের দ্বিগুণ হয়ে যাবে নাকি? তোমরা লিখবে আগের প্রবাহের দ্বিগুণ হয়ে যাবে যা ফ্লো ছিল। আচ্ছা নেক্সট, এবার দেখো বিওটি কোন ভৌত রাশি? দেখো একদম সহজ নাকি? বিওটি দিয়ে প্রচুর অঙ্ক করেছ। বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি মানে কি না? কিলোওয়াট আওয়ার নাকি? আমরা প্রত্যেকে জানি কিলোওয়াট আওয়ার বা বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে কিলোওয়াট বলতে এটা কি? কিলোওয়াট তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতার সঙ্গে সময় গুণ করলে কি হবে? তড়িৎ শক্তি হয়ে যাবে নাকি? সে শক্তি সমান কি? ক্ষমতা ইন্টু সময়, বা ক্ষমতা সমান শক্তি বাই সময়, হ্যাঁ কি না? আর তাহলে ক্ষমতা সমান শক্তি বাই সময়, তার মানে শক্তি সমান কি? ক্ষমতা গুণিত সময়, তার মানে তড়িৎ শক্তি নাকি? তাহলে তড়িৎ শক্তির একক, তাহলে তড়িৎ শক্তির একক হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। নেক্সট চলো, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের বিপুল পরিমাণে শক্তির উৎস? দেখো প্রত্যেকেই জানো সূর্যের তাহলে কি? সূর্য একটা কি? নক্ষত্র। তাহলে নক্ষত্রের কেন্দ্রে কে থাকে? হাইড্রোজেন। সমস্ত হাইড্রোজেন কি করবে? তারা সমস্ত হাইড্রোজেন কি করবে? জ্বালানি হিসেবে কাজ করবে। প্রচুর মানে তোমার হচ্ছে তাপশক্তি উৎপন্ন হবে। সেই তাপশক্তির ফলে তারা হাইড্রোজেনগুলো সংযোজিত হতে কি তৈরি করবে? হিলিয়াম পার্টিকেল তৈরি, আরে হিলিয়াম গ্যাস তৈরি করবে নাকি? তাহলে সঙ্গে প্রচুর মানে দেখো হাইড্রোজেন মানে কি? হালকা ধাতু, মানে দুর্বাবু হালকা মৌলগুলো নাকি? তাহলে হালকা গ্যাসগুলো মিশ্রিত হয়ে কি করছে? নিউক্লিয় সংযোজন, বিভাজন কি হয়? বিভাজন তো বড়, হ্যাঁ, যাদের মাস বেশি, অ্যাটমিক মাস বেশি, তারা ভেঙে স্টেবল হয়, তাই তো? আর সংযোজনের ক্ষেত্রে কি হয় না? ছোট ছোট মাস নাম্বারগুলো তারা যুক্ত হয়ে হিউজ এনার্জি তৈরি করে, ইকুয়াল টু এমসি স্কোয়ার ফর্মুলাতে নাকি? বেশ ভালো কথা। তাহলে নিউক্লিয় সংযোজন কি হবে? নিউক্লিয়াসের বিক্রিয়ায় কোন বিক্রিয়া? না সংযোজন নাকি? সংযোজন নিউক্লিয় সংযোজনে কি হবে? সূর্যের মানে এত শক্তি পাচ্ছে কি করে? না সূর্যে বা সমস্ত নক্ষত্রের কেন্দ্রে হাইড্রোজেন গ্যাস জ্বালানি হিসেবে কাজ করছে, সেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি পাচ্ছি, তাপ শক্তির ফলে সমস্ত হাইড্রোজেনগুলো কি হচ্ছে? যুক্ত হয়ে হিলিয়াম ছাড়ছে, সঙ্গে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দিচ্ছে, তাই তো? মানে শুধু মানে শুনলে অবাক হয়ে যাবে, একটা যে কোনো একটা নক্ষত্র থেকে কত পরিমাণ এনার্জি প্রডিউস করতে পারে, কত জানো? মানে শুনলে অবাক হয়ে যাবে। 4 × 10⁻26, ভাবতে পারছো? 4-এর পরে 26টা জিরো ওয়াট, এত তড়িৎ শক্তি উৎপন্ন করছে, আরে সরি ক্ষমতা। তার মানে কত? এটাকে ওয়াটটাকে আমরা কি লিখতে পারি? ওয়াটটা না লিখে জুল পার সেকেন্ড, না 1 সেকেন্ডে এত জুল তৈরি করছে, পাওয়া যায় এত এনার্জি। ওই জন্য কি হয়? সেখান থেকে বিপুল পরিমাণে শক্তি আমাদের পরিবেশে এসে পৌঁছায় সূর্য থেকে, তাই তো? চলো তাহলে কি বললাম? সূর্যের বিপুল পরিমাণে শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয়াসের কোন বিভাজন? না সংযোজন প্রক্রিয়া, বিভাজন বলছি সরি। কোন বিক্রিয়া? না সংযোজন বিক্রিয়ার ফলে যে সমস্ত নক্ষত্র, শুধু সূর্য না, সমস্ত নক্ষত্রের শক্তির উৎস হচ্ছে সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার? চলো আচ্ছা নেক্সট, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। আচ্ছা চলো বিধান করা হচ্ছে।
একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এ বাবা আগের দিনের সঙ্গে রিপিট। ক্ষারীয় মৃত্তিকা মানে কত? 2 নম্বর শ্রেণী, মানে কত? ম্যাগনেসিয়াম 12, মানে আউটার মোস্ট দুটো আছে। আচ্ছা, অ্যামালগাম সর্বদাই একটি উপাদান। আচ্ছা, সর্বদাই একটি উপাদান কার? অ্যামালগাম কাকে বলে? পারদ সংকর, এর ভালো নাম, মানে ভালো নাম না, আর একটা নাম কি? পারদ সংকর, নাকি? তাহলে সংকর ধাতুর মধ্যে একটা অবশ্যই পারদ থাকতে হবে, মানে মার্কিউরি থাকতে হবে, ঠিক আছে? মানে এইচজিকে রাখতে হবে, একটা অন্তত এইচজি থাকতেই হবে, দিলে তাকে আমরা বলবো অ্যামালগাম। তার মানে সে 2টো দিয়ে তৈরি হোক সংকর ধাতু, 3টা দিয়ে তৈরি হোক, তার মধ্যে একটা উপাদান থাকতে হবে কি? মার্কিউরিকে, ঠিক আছে? মানে পারদকে থাকতে হবে, নাকি? ওই জন্য এটাকে বলি পারদ সংকর। আর একটা ভালো নাম কি জেনে রাখো, পারদ সংকর। এটা হচ্ছে পারদ সংকর। তাহলে কি হবে? এটা হচ্ছে মার্কিউরি, ঠিক আছে? নেক্সট চলো, বক্সাইট থেকে নিষ্কাশিত হয় কি হবে? অ্যালুমিনিয়াম। বক্সাইটের মানে অ্যালুমিনিয়ামের আকরিক কি? এই অ্যালুমিনিয়ামের আকরিক কি? বক্সাইট, নাকি? তাহলে বক্সাইটের সংকেত তোমার কি? Al2O3 মেবি, আর 2H2O জল, নাকি? এটা হচ্ছে বক্সাইট। তাহলে বক্সাইট থেকে কি পাবো? অ্যালুমিনিয়াম পাবো। বক্সাইট থেকে কি পাবো? অ্যালুমিনিয়াম, কেন বক্সাইট হচ্ছে তার আকরিক অ্যালুমিনিয়ামের। ওকে, ডান। পিতল এবং ব্রোঞ্জে উভয় উপস্থিত থাকে। পিতল এবং ব্রোঞ্জে, ও বাবা, কপার, নাকি? পিতল এবং ব্রোঞ্জ, ব্রোঞ্জ তো একটু আগে করে এসছো। আর পিতলে কি থাকে? পিতলে কপার ভাগ কত থাকবে? পিতলে এটা পার্সেন্টেজটা বাবু একটু দেখে নেবে। কপার তো থাকবেই, ঠিক আছে? একটু পার্সেন্টেজটা দেখে নেবে, আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে? তাহলে পিতলে কপার তো থাকবেই, তবে শতকরা মানটা কত থাকবে মনে পড়ছে না, একটু তোমরা বইটা খুলে দেখে নেবে। ক্লিয়ার? কি বললাম? পিতল এবং ব্রোঞ্জে উভয়তে থাকবে কি? বি। পিতল এবং ব্রোঞ্জ উভয়ে উপস্থিত থাকবে কে? কপার থাকবে। ক্লিয়ার না? অসুবিধা হচ্ছে বলো? নেক্সট, একটি সমযোজী যৌগের নাম করো যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসেবে আচরণ করে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন এই সমস্ত এক্সেপশন জিনিসগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? কেমন বলছে? এমনিতে তারা ন্যাচারালি আছে, এমনি সমযোজী হিসেবে থাকবে, কিন্তু তাকে জলে যোগ করে দিলে কি হবে? তড়িৎযোজী হয়ে যাবে, নাকি? যেমন চলো, HCl ধরো, HCl, নাকি? বেশ, তাহলে HCl এ যদি আমরা বলি কত হবে? এই যে আউটার মোস্ট শেলে কত? একটা। আর ক্লোরিনের আউটার মোস্ট শেলে কটা থাকবে? 7টা থাকবে, নাকি? আমরা তো জানি 1 2 3 4 5 6 7, নাকি? বেশ, তাহলে ক্লোরিন কি করবে? হাইড্রোজেনের একটা নিয়ে 8টা কমপ্লিট করবে। আবার হাইড্রোজেন কি করবে? ক্লোরিনের সঙ্গে একটা নিয়ে তার 2টো কমপ্লিট করে নেবে আউটার মোস্ট শেলে, আর একটা যে বাকি ছিল, তাই তো? তার মানে দুজন সমযোজী বন্ধন। কিন্তু তাকে যখন জলে যোগ করে দিব তখন কি হয়? তখন হয়ে যায় না HCl, তাকে যখন জলে যোগ করে দিব, নাকি? যখন জলে যোগ করা হবে বা তার জলীয় দ্রবণ করে দিব, তখন কি হবে? H+Cl-, এইচটা প্রপারলি কি করে? এইচটা এই ইলেকট্রনটাকে পুরোটা ছেড়ে দেয় এবং কপার তাকে অ্যাকসেপ্ট করে নেয়। মানে হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, কি হয়? ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিল, অর্থাৎ সে কি হবে? তড়িৎযোজী। কেন? ক্যাটায়ন আয়ন হয়ে গেছে, মানে কি? তড়িৎযোজী হয়ে গেছে। দ্যাটস ইট। তার মানে একটি সমযোজী যৌগের নাম করো তাহলে HCl, ঠিক আছে? তাহলে HCl কি হবে? যেটি জলীয় দ্রবণে আয়নিত হয়ে যাবে, কিন্তু ন্যাচারালি এমনি নর্মালি কি থাকবে? সমযোজী বন্ধন দেখাবে, নাকি? নেক্সট চলো, Cu যৌগটির আয়নীয় বন্ধন দেখা যায়। তড়িৎযোজী অ্যানায়ন, মানে অ্যানায়ন ক্যাটায়নের ভাগ হচ্ছে আয়নীয় বন্ধন, অবশ্যই সত্য হবে। কেন? দেখাচ্ছি, দেখো। তাহলে চলো, CaO, নাকি? আচ্ছা, ক্যালসিয়ামের কত? 20, মানে কত? K হচ্ছে 2, L হচ্ছে 8, M হচ্ছে 8, N হচ্ছে কত? 2। আর হচ্ছে অক্সিজেন তো, নাকি? CaO মানে কত? 8, মানে K = 2, L = কত? 6। ওকে, বেশ। তাহলে কি হবে? ক্যালসিয়াম, চলো এখানে আমি এদিকে একটু লিখছি। ক্যালসিয়াম আউটার মোস্ট শেলে 2টো, এটা একটা, এটা একটা। অক্সিজেন আউটার মোস্ট শেলে কটা বাবু? 6টা। আউটার মোস্ট শেলে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, নাকি?
তখন ক্যালসিয়াম কি করবে না, ক্যালসিয়ামকে দেখো তাকে মানে অষ্টক পূর্তি করতে হলে লোকের কাছ থেকে অনেকগুলো নিতে হবে, তার থেকে বরং কি করলো, দুটো আছে আউটার মোস্টেলে ছেড়ে দিল, দিয়ে সে স্টেবল হয়ে গেল, হ্যাঁ কি না? বেশ, আর এও দুটো নিয়ে কি হলো, স্টেবল হয়ে গেল। এর 6টা আছে, দুটো পেয়ে গেলে হয়ে যাবে স্টেবল। তার মানে এখানে চলে এলো, আবার এখানে চলে এলো, তার মানে এইটা হয়ে গেল কি 8টা কভার করে নিল নাকি? এটা হচ্ছে ক্যালসিয়াম, আর এটা হচ্ছে 8টা ইলেকট্রন কভার করে নিল, ঠিক আছে? তাহলে ইলেকট্রন বন্ডিং হয়ে গেল। তার মানে Ca কত হলো না, Ca2 প্লাস অক্সিজেন কি হবে, অক্সিজেন 2 মাইনাস, এই তো এই দুটো ইলেকট্রন ছেড়ে দিল, সেই দুটো ইলেকট্রন নিয়ে নিল, অর্থাৎ তড়িৎ অবভিয়াসলি। তাহলে এটা কি হবে, অবশ্যই সঠিক হবে, সত্য হবে নাকি? অবশ্যই সত্য হবে। ক্লিয়ার? নেক্সটে দেখো, একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম লিখো। ক্ষারীয় মৃদু মাথায় রাখবে, ক্ষার ধর্ম দেখাবে কিন্তু তড়িৎ বিশ্লেষণ ধর্ম অনেকটা বেশি থাকবে না, মৃদু বলেছে। তাহলে কি হবে না, NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাকি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেটা কি হবে, ক্ষার ধর্ম OH আছে, ক্ষার ধর্ম, এবং তড়িৎও বিশেষ পরিবহন করতে পারে না। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ। নেক্সট চলো, কি বলছে, NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ড্যাশ উৎপন্ন হবে। বেশ ভালো কথা। তাহলে NaCl এর জলীয় দ্রবণকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো, Na প্লাস Cl মাইনাস, তাই না? Na প্লাস আর Cl মাইনাস পাবো। ওকে, বেশ ভালো কথা। তাহলে এর ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া কি রকম হয় না, ক্যাথোড বিক্রিয়া যদি লিখি আমরা প্রত্যেকেই জানি, তাহলে ক্যাথোডের বিক্রিয়া তাহলে কি হবে না, Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে কি হবে, Na উৎপন্ন হবে, সেখানে সোডিয়াম গ্যাস থাকবে, তাই তো? আর সোডিয়াম গ্যাস বলছি, সোডিয়াম থাকবে, ঠিক আছে? বেশ ভালো কথা। আর অ্যানোড বিক্রিয়া তাহলে কি হবে, তাহলে অ্যানোডে কি থাকবে বাবু, ক্লোরিন মাইনাস, এ কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে তৈরি করবে কি, ক্লোরিন, আবার দুটো ক্লোরিন একসঙ্গে অ্যাড হয়ে কি হবে, Cl2, তাহলে Cl2 হলো। তাহলে যদি অ্যানোড বলতো তাহলে লিখতে ক্লোরিন গ্যাস, এবং ক্যাথোড যেহেতু বলেছে তাহলে কত, সোডিয়াম, হ্যাঁ কি না? ক্যাথোড যেহেতু বলেছে সোডিয়াম উৎপন্ন হচ্ছে, এই যে ক্যাথোড বিক্রিয়া থেকে কি পেলাম, সোডিয়াম পেলাম না? নেক্সট চলো, আচ্ছা, অথবা অ্যানোড মাঠে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো। দেখো আগের ক্লাসে হয়ে গেছে, যারা যারা দেখোনি অবশ্যই দেখবে। অ্যানোড মাঠ আমরা বলেছিলাম নাকি, কপারকে বিশুদ্ধ করার পদ্ধতি। অ্যানোড মাঠে তাহলে কি থাকে, সমস্ত মূল্যবান ধাতু, ঠিক আছে? সোনা থাকতে পারে, রূপো থাকতে পারে, প্লাটিনাম থাকতে পারে, ঠিক আছে? এই সমস্ত মূল্যবান ধাতুগুলো থাকতে পারে অ্যানোড মাঠে। ক্লিয়ার? চলো, আচ্ছা, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করা হয়? একদম সহজ, কোন ক্লোরাইড বলে দিয়েছে, মানে সুবিধা, অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু ব্যবহার করব আমরা, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে চলো একটু বিক্রিয়াটা একটু দেখে নেব বাবু। NH4Cl, তার সঙ্গে কি করতে হবে, NH4Cl এর সঙ্গে কলিচুন CaOH কে রিয়াকশন করতে হবে নাকি? করলে কি পাই আমরা, আচ্ছা, এটা CaCl2 হবে, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরাইড, তার মানে 2 গুণ করতে হবে, কেন ক্লোরিন আছে দুটো, বেশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, NH3 সঙ্গে, আচ্ছা NH3, আচ্ছা N দুটো আছে, বাস, তাহলে 2 ইন্টু করে দাও, তাহলে 3 2 6, মানে 4 2 8, আরও দুটো আছে এদিকে দুটো, মানে 4টা হয়ে যাচ্ছে, মানে 2H2 জল হবে, হ্যাঁ কি না? অক্সিজেনও দুটো আছে, দেখো অক্সিজেনও দুটো আছে, তাই না? তাহলে কি হবে না, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি পাবো, অ্যামোনিয়া পাচ্ছি না? অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া পাচ্ছি, তাহলে ওই জন্য বলছে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড লিখবে, ঠিক আছে? চলো, সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনে অনুঘটক হিসেবে কি কাজ করে, এটা তোমরা প্রত্যেকেই জানো, স্পর্শ পদ্ধতি নাকি? স্পর্শ পদ্ধতিতে কি হবে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অনুঘটক কি হবে, V2O5,
P2O5 অর আমরা প্লাটিনামও ইউজ করতে পারি, প্লাটিনাম অ্যাসবেস্টর, ঠিক আছে, প্লাটিনাম অ্যাসবেস্টরও আমরা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনে মানে স্পর্শ পদ্ধতিতে আমরা অনুঘটক হিসেবে কি ব্যবহার করব, ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড V2O5 তার মানে সংকেতটা লেখা হয়, ঠিক আছে, অথবা আমরা প্লাটিনাম অ্যাসবেস্টরগুলো আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট, এবার দেখো জার্মান সিলভারের পরিমাণ কত। এবার কি হচ্ছে দেখো, জার্মান সিলভার বলা হয়েছে, তার মানে তোমার মনে স্বাভাবিক কথা একটা কোশ্চেন আসবে যে সিলভার থাকবেই বা থাকতেই হবে না, এটা কিন্তু তোমার সঙ্গে বিট্রে করা হচ্ছে নাকি। জার্মান সিলভারেও কি থাকবে, সিলভার থাকবে না, জার্মান সিলভারে সিলভার থাকবে না, কি থাকবে জার্মান সিলভারে, কপার থাকবে। কপার কত, সাপোজ এটা 35 থেকে 50% কপার থাকবে। তারপরে জিঙ্ক থাকবে, জিঙ্ক থাকবে কত না 35 থেকে সাপোজ এই 25 থেকে 35 মতন কি থাকবে, জিঙ্ক থাকবে। আর নিকেল থাকবে, নিকেল কত এই 15% থেকে এই যে 35% মতন কি থাকবে, নিকেল থাকবে, ঠিক আছে। তার মানে কপার, জিঙ্ক এবং নিকেল দিয়ে জার্মান সিলভার তৈরি হবে। জার্মান সিলভারে কোনো সিলভার থাকবে না, বি কেয়ারফুল। ওকে চলো নেক্সট, এটাকে আমরা কি বলবো, আত্মঘাতী অ্যানোড। আত্মঘাতী অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করব, তাই তো, খুব ইম্পর্টেন্ট। আত্মঘাতী বলতে মানে তোমার জন্য যে জীবন উৎসর্গ করবে তাকে আমরা আত্মঘাতী বলবো, তাই তো, মানে আমাদের খুব ভালো বন্ধু, আমাদের পাশে বা আমাদেরকে সবসময় গার্ড করছে বা সেভ করছে, বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা তারা সবসময় আমাদেরকে সেভ করে, তাদেরকেই আমরা আত্মঘাতী বলবো। যেমন আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এই সমস্ত ধাতুগুলোকে আমরা বলতে পারবো কি কি বলবো না, আত্মঘাতী অ্যানোড। ক্লিয়ার? তো নেক্সট দেখো কি হবে না, CH3CH2OH মানে ইথাইল অ্যালকোহল। তাহলে ইথাইল অ্যালকোহলের সমবায়বের গঠন সংকেত লিখো, তাই তো। তার মানে এটা কি হবে, ইথাইল অ্যালকোহল তো, তাহলে এর স্ট্রাকচারটা কেমন দেখো, সি একটা OH আর এটা হচ্ছে H, এটা হচ্ছে H, এটা H, এটা H, ইথাইল অ্যালকোহল নাকি। তাহলে এর সমবায়ব কোনটা, একই রকম সংকেত কিন্তু দেখতে আলাদা, দেখো। তাহলে CO করে দাও, সি, এর 3টা বন্ড, এর 3টা বন্ড, এর 3টাতে 3টা হাইড্রোজেন, এর 3টাতে 3টা হাইড্রোজেন, তাই তো। তার মানে বুঝতেই পারছো এখানে যে এর গ্রুপটা হচ্ছে এইটা, এর গ্রুপটা হচ্ছে OH, তাই তো, বেশ ভালো কথা। তাহলে এর নামটা কি, তাহলে গঠন সংকেত তো এটা হলো, এর নাম কি ডাইমিথাইল, দেখো, আচ্ছা এটা তো এইটা ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার। ওকে, তাহলে ইথাইল অ্যালকোহলের সমবায়ব যৌগটা তো কোনটা, তাহলে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। ক্লিয়ার হলো? নেক্সট দেখো অথবাটা দেখো, তাহলে কি, ও C2, না না না, এটা প্রিন্টিং মিস্টেক, CH3 হবে সামনে, ঠিক আছে, CH3 CH2 COOH এর ইউপ্যাক নাম নাকি। তাহলে দেখো কি হবে না, CH3 বন্ড CH2, হ্যাঁ, বন্ড COOH নাকি। তাহলে 1 2 3, 3টা কার্বন আছে, মানে আর অ্যাসিড গ্রুপ আছে প্রোপানোয়িক অ্যাসিড, এক সিম্পল প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড নাকি। তাহলে ইউপ্যাক নামটা কি হলো, প্রোপানোয়িক অ্যাসিড। কি হবে বাবু, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? চলো এরপরে দেখো, ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়। তাহলে ননস্টিক মানে তোমরা জানো এখন প্রচণ্ড আমরা ব্যবহার করি, বা সমস্ত ফ্যামিলিতে ননস্টিক কড়াই, হ্যাঁ, ননস্টিকের জিনিসপত্র প্রচুর রয়েছে। তাহলে সেখানে কি পলিমারটা ব্যবহার করা হয়, ঠিক আছে, সেখানে চলে এসো, টেফলন লিখো, টেফলন। টেফলন নামক পলিমার আমরা ইউজ করি, ঠিক আছে, টেফলন নামক পলিমার আমরা ইউজ করি। পলিমার তোমরা জানো, হ্যাঁ, একই ধর্মের অথবা বিভিন্ন মৌলগুলোকে
শৃঙ্খলা আকারে যদি আমরা সাজিয়ে নিয়ে চলে যাই তাহলে কি পাবো? একটা পলিমার পাই না? কি ক্লিয়ার? তাহলে নন স্টিকের বাসনপত্রে আমরা কোন পলিমার ব্যবহার করব? টেফলন। ঠিক আছে, টেফলন। ক্লিয়ার? চলো, তো চলো আর কোশ্চেন না নেই, আর কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বরের এমসিকিউ এবং এসএকিউগুলো কমপ্লিট করা হলো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আমাদেরকে চ্যানেলকে ফলো করতে হবে এবং বেল আইকনটা অতি অবশ্যই দাবাবে। ঠিক আছে, কারণ ফার্স্ট নোটিফিকেশানটা যেন তোমার কাছে পৌঁছায়। ক্লিয়ার? টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।